আমাদের মধ্যে যারা বিশিষ্ট অতিথি আজ এসে উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো মঞ্চে আসন গ্রহণের জন্য। সরকারের নেশামুক্ত ভারত অভিযানে সামিল হয়ে আমাদের কলেজে একটি সচেতনতামূলক শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। ডক্টর তুলিকা তালুকদার লাহিড়ী মহাশয়া, আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সুদীপ্ত প্রামাণিক মহাশয় এবং আমাদের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকাগণ এবং আমাদের শিক্ষাকর্মীবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় ওআইসি ম্যাম ডক্টর তুলিকা তালুকদার লাহিড়ী মহাশয়াকে অনুরোধ করব আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেওয়ার জন্য। মধ্যাহ্ন কালীগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সম্মানীয় অতিথি, সম্মানীয় ব্রহ্মকুমারী সিস্টার রামান, সিস্টার গুঞ্জন দিদি, তাদের সহ আধিকারিক, আমাদের কলেজের সকল সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষা সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দু একটি কথা। আমরা আজ একত্রিত হয়েছি নেশা থেকে মুক্তির উপায় খুঁজে পাওয়ার জন্য, এবং এই সম্পর্কে আমরা আমাদের ব্রহ্মকুমারী সিস্টার, সম্মানীয় সিস্টার যারা আছেন তারা আলোকপাত করবেন, তারা আমাদের দিশা দেখাবেন। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এই কলেজটিকে, এই মহাবিদ্যালয়টিকে ব্রহ্মকুমারী সংস্থা তারা একটি ভেন্যু হিসেবে নির্বাচন করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করব সিস্টার রমন দিদি, গুঞ্জন দিদি এবং তাদের আধিকারিককে। এখানে ছোট্ট দু একটি কথা না বললেই নয়। কিছুদিন আগেই, গত সপ্তাহেই হয়তো, আমাদের কলেজে একটি নেশা মুক্তি নিয়ে অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে, এবং যখন আমি এই অনুষ্ঠানটির কথা সবার সামনে বললাম, সবারই স্বভাবতই প্রশ্ন যে ম্যাডাম একই অনুষ্ঠান আবার, নেশা মুক্তি নিয়ে অ্যাওয়ারনেস অলরেডি যেহেতু হয়ে গেছে একই সেশনে, তাহলে আবার একই অনুষ্ঠান কেন? তো সেই উত্তরটা আমি আজকে দেব যে কেন আবারও একই অনুষ্ঠান, কি কারণ। তার কারণ ব্রহ্মকুমারীর যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের যে ব্যাপ্তি, তার যে কর্মকাণ্ড, সেটা যে কত বড়, এবং তারা যে আমাদের এই মহাবিদ্যালয়ে এসেছেন, আসতে রাজি হয়েছেন, সেটা আমি একটু সকলকে জানাতে চাই। আপনারা হয়তো অনেকেই জানেন ব্রহ্মকুমারীর কর্মকাণ্ড কতটা তারা বিস্তৃত। আমি একটু ছোট্ট করে বলছি, কারণ আজকে আমার কথার কোনো গুরুত্ব নেই। আজকে আমরা যার কাছ থেকে সব শুনবো, আমি তার কাছে চলে যাব সরাসরি। তার আগে একটু বলি, ব্রহ্মকুমারী অফিসিয়ালি নোন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। It is a worldwide spiritual movement led by women, and it is a unique international non-government organization largely dedicated to inner peace, self-transformation
and world renewal through Raj Yoga meditation. It is founded in 1937 in Hyderabad, Sindh, now in Pakistan, headquartered in Mount Abu, Rajasthan, and has spread to over 130 countries in 5 continents of the world, and has had an extensive impact on different sections of the society. Presently, they have more than 5,000 meditation centers across 35 states and 657 districts in India. Few among many of their initiatives are Seva across environment, across education, health, and society. They offer various courses. Now the Brahma Kumaris have most of value education courses with 16 universities and 6 autonomous colleges of the country. This is a very brief introduction. কাজেই আমি মনে হয় বোঝাতে পেরেছি যে কেন এই অনুষ্ঠান আবার দ্বিতীয়বার আমাদের কলেজে অবতারণা করা হচ্ছে, কারণ আমি বিশ্বাস করি শুধু স্টুডেন্ট নয়, আজকে যারা এখানে উপস্থিত আছেন তারাও সমৃদ্ধ হব তাদের এই অসাধারণ আলোকপাতের মাধ্যমে। আজকে শুধু স্টুডেন্টরা নয় দিদি, আজকে আমরাও আপনাদের স্টুডেন্ট, আমরাও আপনাদের কাছ থেকে শিখব আমাদের জীবনবোধ, আমাদের জীবন আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমরা সফল একজন মানুষ হয়ে উঠব, সর্বাঙ্গীনভাবে আমরা আজকে শিখব। আমি বেশি আর কথা বাড়াবো না, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি। মধ্যে আজ যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিকে আশিস, ওনাকে অনুরোধ করব আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। এবার আমাদের আরকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সুদীপ্ত প্রামাণিক মহাশয়কে অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপনের জন্য। উপস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী যে সমস্ত সম্মাননীয় যারা আধিকারিক যারা এসেছেন তাদের প্রত্যেককে সম্মান শ্রদ্ধা জানাই। আর সামনে উপবিষ্ট আমাদের কলেজের আমার সহকর্মী বৃন্দ যারা রয়েছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন, এবং আমার কলেজের প্রিয় ছাত্রছাত্রী যারা সামনে উপবিষ্ট রয়েছে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রজাপিতা ব্রহ্মকুমারী সম্পর্কে আমি খুব বিশেষ কিছু বলতে পারবো না, আমি আজকে শুনবো। তবে যেটুকু বুঝলাম যে একটি আধ্যাত্মিক সংগঠন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে থাকার জন্য ম্যাডাম যা বললেন যে ভালোভাবে জীবন যাপনের জন্য যে সমস্ত যা যা প্রয়োজন আমাদের সেই সম্পর্কে আমরা অবহিত হব। কলেজে এইরকম প্রোগ্রাম কেন? কারণ পড়াশোনার পাশাপাশি সচেতনতামূলক অনেক অনুষ্ঠানই আমাদের হয়ে থাকে। ছাত্রছাত্রীদের তাই একথা বলবো যে শুধু পড়াশোনা নয়, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য এই ধরনের সচেতনতা মূলক যে সমস্ত অনুষ্ঠান সেগুলোতে অংশগ্রহণ করা এবং সেগুলোকে জীবনের সাথে একাত্মতা হওয়া, এটা খুবই জরুরি বলে আমি মনে করি। আমরা আজকে এই প্রজাপিতা ব্রহ্মকুমারীর যারা যে সমস্ত সম্মাননীয় ব্যক্তিবর্গ যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা শুনবো এবং আমরা আশা করি যে এই অনুষ্ঠানের সুন্দর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমৃদ্ধ হব, ছাত্রছাত্রীরাও ভীষণভাবে ঋদ্ধ হবে বলে আমি মনে করি। এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই অনুষ্ঠানের
শেষে তোমরা এই সম্পর্কে জানবে। সকলকে পুনরায় শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর সুদীপ্ত প্রামাণিক স্যার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের বিশিষ্ট অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন, আমাদের ব্রহ্মকুমারী সিস্টাররা এবং আধিকারিকরা যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে অনুরোধ করব তাদের আজকের কর্মসূচি শুরু করার জন্য। ओम शांति, ओम शांति, ओम शांति। এখানে যখন প্রথমে প্রবেশ করলাম তখনই একটা খুব সুন্দর ফিলিং হচ্ছিল, একটা পজিটিভ এনার্জি। আমরা পজিটিভ এনার্জিরই কথা বলি, কিন্তু ঢুকেই একটা পজিটিভ এনভায়রনমেন্ট ফিল হয়েছিল। তাই আজ আমরা আপনাদের কাছে, আপনাদের পাশে, আমাদের ম্যাডাম সবার পাশে এসে আজ আমরা নিজেকেও আমরা খুব ধন্য অনুভব করছি। তাই সংস্থার পক্ষ থেকে সকলকেই আমরা আজকে এই অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি, স্নেহ আর সম্মান জানাচ্ছি। তো আজ আমাদের যেটা উদ্দেশ্য নেশা মুক্তি। তো নেশা অনেক রকম আছে। নেশা শব্দের যে অর্থটা, নেশা মানে শুধু ড্রাগস নয় বা বিড়ি, সিগারেট, মাদক দ্রব্য সেগুলোই নয়, কিন্তু নেশা মানে যেখানে আমার মাইন্ডকে যে কোনো জিনিস যেটা আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কিন্তু কোনো বস্তু, কোনো পদার্থ, কোনো জিনিস আমাকে কন্ট্রোল করছে, আমার উপরে হাবি হয়ে আছে, এটাকে আমরা নেশা বলবো। ঠিক আছে? তো সেখানে কি হয়, তখন নিজের কন্ট্রোলিং সিস্টেমটা বা নিজেকে নিজে যে রুল করব, নিজেকে নিজে যে শাসন করব, সেই সিস্টেমটা ব্রেক হয়ে যায়। আর তখন জীবন পথে যেটা সুন্দর গতিতে আমার গাড়ি চলবে সেটা ব্রেকডাউন হয়ে যায়। তো আজকে আমাদের আসার উদ্দেশ্য এটাই যে নিজের কন্ট্রোল অ্যান্ড কমান্ড নিজের হাতে কি করে নিয়ে আসবো, যাতে আমাকে অন্য কোনো বস্তু পদার্থ পরিচালনা না করে। তো আমরা সবাই জানি যে নেশা তো আছেই, মানে মাদক দ্রব্য তো আছেই, কিন্তু তার সাথে সাথে কি আছে, মোবাইল। হ্যাঁ, এখন মোবাইলের নেশাটাও অনেক বেশি, যে আমরা এক সেকেন্ড ওর ছাড়া থাকতে পারি না। আর এর কারণে যেটা সব থেকে বেশি প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে আমারই ফ্যামিলিতে, আমারই নিজের প্যারেন্টস, আমার ব্রাদার সিস্টার, আমার কোনো রিলেটিভ যারা বাইরে থেকে আসছে, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কমিউনিকেশন করতে ভালো লাগছে না, বা তারা যদি সামনে আসে আমরা বিরক্ত বোধ করছি যে এরা একটু যদি আলাদা থাকতো ভালো, আমি মোবাইলে আছি। তো আমাদের মনুষ্য জীবনের যে সব থেকে বড় বেসিক যে আধার সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার রিলেশনশিপ। তো সেখানে যদি এতটা গ্যাপ চলে আসছে, কমিউনিকেশন গ্যাপ চলে আসছে, তাদের সঙ্গে আমার হার্টে রিলেশন নেই, তো এখান থেকেই আমাদের জীবনের একটা একাকী ভাব শুরু হবে। একটা সময় আসবে, একটা সিচুয়েশন আসবে যখন আমার জীবনে কোনো পরিস্থিতি, প্রবলেম আসলো, তখন আমি নিজেকে একা ফিল করব, মনে হবে যে আমার পাশে কেউ নেই। কেন, এক সময় তারা আমার কাছে এসেছিল, আসছিল, বসছিল, কিন্তু তখন আমি তাদেরকে মহত্ব দেইনি, গুরুত্ব দেইনি। আজ আমি একা হয়ে গেলাম। তো এই ধরনের বিভিন্ন ফ্রাস্ট্রেশন আসছে, প্রত্যেক মানুষের জীবনেই আসছে, এই টেনশন, ডিপ্রেশন যেগুলো আমরা বলি। তো এর সলিউশনটা কি আছে, যে কোনো পদার্থ আমার উপরে হাবি না হোক আর আমার মাস্টারি ওর উপরে চলবে, এটার ফর্মুলাটা কি আছে? তো ফর্মুলা, যেমন আমরা এখন সবাই এক একটা চেয়ারে বসে আছি না, তো
চেয়ারে দেখুন যে পায়াটা আছে, ওই পায়াটা যদি একটাও যদি আপ ডাউন থাকে বা সেম সেম না থাকে, একটু লুজ আছে, তো আমাদের এই বসাটা একটু শান্তিদায়ক হবে, শান্তিদায়ক হবে। তো আমাদের এই সিটিংটা খুব পিসফুল কখন আছে, যখন এই টোটাল এই পায়াগুলো একদম সমান সমান ভাবে স্থির, স্টেবল, স্ট্রং আছে, ঠিক না? তো ঠিক সেই রকম আমাদের লাইফেরও চারটে ক্রাইটেরিয়া আছে, চারটে ক্রাইটেরিয়া। সেই চারটে ক্রাইটেরিয়া কি, যেটা একটা আমরা পায়া বলতে পারি, আমাদের জীবনের চারটে স্তম্ভ, চারটে পায়া, যার উপরে আমাকে দাঁড়াতে হবে, এবং তখনই আমার একটা সাকসেসফুল মিনিংফুল লাইফ হবে। তো সেটা ফার্স্ট হচ্ছে আমার পার্সোনাল ডেভেলপমেন্ট। ঠিক, সব আমার ভাইরা, ছাত্রছাত্রীরা আমার কথাকে শুনতে পারছে, বুঝতে পারছে? একটু এরকম হাত ফেলাও যারা, আমি বাংলায় খুব একটা ভালো না, তাও চেষ্টা করছি। তো কথাগুলো যাচ্ছে এখানে, মাইন্ডে যাচ্ছে, বুঝতে পারছো না? অন্য কোথাও আছে মাইন্ড? ঠিক আছে, উত্তর দেবে মাঝে মাঝে, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। তো ফার্স্ট হচ্ছে আমার পার্সোনাল ডেভেলপমেন্ট, সেকেন্ড হচ্ছে আমার ফ্যামিলি, থার্ড হচ্ছে আমার প্রফেশন, আর ফোর্থ হচ্ছে আমার সোসাইটি। তো আমরা তো একটা সামাজিক প্রাণী, এটা তো আমরা সবাই জানি। তো সমাজে থাকতে গেলে এই চারটেকে নিয়ে তো চলতে হবে, আমার পার্সোনাল, আমার পরিবার, আমার প্রফেশন, আমি কোন ক্যারিয়ারে যাব, কোন জায়গায় যাব আমি, আর তার সাথে যেটুকু আমার সময় আমার সোসাইটির জন্য। এবার দেখবেন, এখন আপনাদের স্টুডেন্ট লাইফ, এখন প্রফেশনে আসেননি বা সোসাইটির অনেক দায়িত্ব, কিন্তু যারা একটু বয়স্ক হয়ে গেছেন, যারা ম্যাচিউরড লাইফ লিড করছেন, তাদেরকে সবাইকে কিন্তু এই চারটে পায়াকেই সামলাতে হয়, ঠিক না? তো এই চারটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা আছে? সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? সোসাইটি, সোশ্যাল, প্রফেশনাল, প্রফেশন, ফ্যামিলি, কোনটা হবে? সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? ফ্যামিলি। আর আপনি যদি ভালো না থাকেন, ফ্যামিলিকে ঠিক করতে পারবেন? কোনটা দরকার? পার্সোনাল, না, নিজেকে। এবার এই পার্সোনালের মধ্যে এখানে আবার চারটে ক্রাইটেরিয়া আছে। পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে, ব্যক্তিগত উন্নতি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি, হ্যাঁ, আমি তো ভালো পড়াশোনা করছি, আমি ভালো এডুকেশন পাচ্ছি, ভালো শিক্ষিত, আমি, আমার শরীরটাও মানে ভালো আছে, ফিজিক্যালি ফিটনেস, তার সাথে সাথে আমার শরীর একদম হেলদি বডি আছে, কোনো অসুবিধা নেই। তো আমার শিক্ষা আছে, এডুকেশন আছে, আর ফিজিক্যাল বডি ফিট আছে। কিন্তু যদি আমি ইমোশনালি ইমব্যালেন্স হই, তাহলে কি হবে? মানসিকভাবে বা ইমোশনালি যদি ব্রেকডাউন হয় বারবার, তো সেখানে নিজের শরীরকেও ঠিক রাখতে পারবো না, নিজের এডুকেশনকেও ঠিক রাখতে পারবো না। তো পার্সোনাল ডেভেলপমেন্ট মানে, এখনই আমাদের দিদি বলছিলেন, ম্যাডাম বলছিলেন যে সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীন বিকাশের মানেটা কি হচ্ছে? যে যেখানে আমার হেলথ ভালো থাকবে, যেখানে আমার ফিনান্সিয়াল কন্ডিশন, সেটাকেও আমাকে মজবুত রাখতে হবে, আর যেখানে আমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আর যেখানে ইমোশনাল স্টেবিলিটি, এই সব কিছু যখন হবে, তখন মনে হবে যে হ্যাঁ, আমি একটা প্রগ্রেসিভ লাইফ লিড করছি, প্রগ্রেসিভ লাইফ লিড করছি। তো কিন্তু যদি আমরা 16-17 বছরের বয়সের মধ্যেই যদি আমরা ইমোশনালি ব্রেকডাউন হয়ে যাচ্ছি, বা ভিতরে একটা ভয় কাজ করছে, বা মাইন্ড পড়াশোনাতে নেই, বা ক্যারিয়ারে নেই, বা অনেক কিছু চিন্তা মনের মধ্যে চলে আসছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, তাহলে বাকি যে তিনটে ক্রাইটেরিয়া আছে, ফ্যামিলি, প্রফেশন বা সোসাইটি, এগুলোকে আমরা কিছু দিতে পারবো?
পারবো না। তো আগে নিজের এই চারটে জিনিসকে আমাকে ফোকাসে নিয়ে আসতে হবে, যে আগে আমার শরীরকে ঠিক রাখবো, আমার এডুকেশন যে প্রসেস সেটাকে ঠিক রাখবো, তার সাথে আমার ইন্টেলেকচুয়াল পাওয়ার ওটাকেও বাড়াতে হবে, আমাকে খুব বুদ্ধিমান হতে হবে, আমার উইজডমকে বাড়াতে হবে, আর তার সাথে যে আমার ব্রেনও খুব ভালো, আমি খুব ভালো পড়াশোনা ক্যাচ করতে পারছি, কঠিন থেকে কঠিন সাবজেক্ট আমি ইজিলি মানে বুঝতে পারছি, পড়াশোনাতে আমার ব্রেন খুব ভালো। কিন্তু যদি ছোট ছোট ব্যাপারে ইমোশনাল ব্রেকডাউন চলে আসছে, তাহলে সেখানে আপনি হেরে যাবেন। ঠিক আছে? তো ইমোশনাল ব্রেকডাউনটা কি? আমরা সব সময় বাড়িতে বা আশেপাশের পরিবেশে আমরা সব সময় একটা ডিমান্ডিং অ্যাটিটিউডে আছি, যে ও আমাকে কতটা কেয়ার করছে, ও আমাকে কতটা রেসপেক্ট দিচ্ছে, ও আমার জন্য ভাবছে কি না, আমি বাড়িতে গেলাম আমার মা আমার জন্য কি করছে, আমার বাবা আমার জন্য কি করছে, আমার অন্য আত্মীয়স্বজন আমাকে কতটা ইম্পর্টেন্স দিল। তো আমি কি দিচ্ছি তাদেরকে তার উপরে নজর নেই, কিন্তু আমি কি পাচ্ছি। আর যখনই পাওয়াটা একটু কম হয়ে যাচ্ছে, তখনই কমপ্লেন আর কি হচ্ছে, ইগোতে লাগছে, তখনই মুড অফ, তখন নেগেটিভিটি শুরু, ঠিক না? মুড অফ। এবার সে সময় যখন মুড অফ হয়ে গেল, এবার আপনাকে বলা হচ্ছে পড়ো, পড়তে মন বসবে, ভালো লাগবে? তাহলে যে সব থেকে প্রবলেম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইমোশনাল ডিসব্যালেন্স। তো ইমোশনাল ডিসব্যালেন্স এটাকে ঠিক রাখার জন্য, যেমন অনেক সময় আমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, যে আমরা কোনো ভালো ভালো জিনিস খাই, কোনো কঠোর জিনিসও খাই, কিন্তু যেটাতে কোনো কড়া জিনিসটাকে চিবাতে পারি, সেই দাঁতটাই যদি ভেঙে যায়, তো খাওয়ার টেস্ট আসবে? এদিকে আছে না বড় বড় দাঁত, যেটাতে কোনো কঠোর জিনিস চিবানো যায়, ওই দাঁতগুলোই ভেঙে গেল, এবার তো প্রবলেম, ঠিক না? তো ঠিক সেই রকম ছোট ছোট ব্যাপারে আমি মুড অফ করে ইমোশনালি আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছি, আর তখন নিজেই ইরিটেট হচ্ছে, নেগেটিভ হচ্ছে, অন্য কেউ করছে, অ্যাটমসফিয়ারটাকে পুরোটাই খারাপ করে দিলাম। এই নেচারটাই যদি থাকে, আমি জীবনে কতটা এগোতে পারবো, ঠিক না? তো আগে এটা ভাবতে হবে যে জীবনে যা কিছু পাচ্ছি, পেলাম বা পাওয়ার আছে, সেটা সবকিছু আমার আমার নির্ধারিত কর্মের নির্ধারিত ভাগ্য অনুসারে আমি সব পাবো। কিন্তু তার জন্য সবসময় প্রেজেন্টকে ডিস্টার্ব করা, প্রেজেন্টকে ডিস্ট্রয় করা, প্রেজেন্টকে ওয়েস্ট করে দেওয়া, এটা কখনো উচিত নয়। এই জন্য বলা হয় পাস্ট ইজ হিস্ট্রি অ্যান্ড ফিউচার ইজ মিস্ট্রি। মিস্ট্রি মানে এখনো রহস্য আছে, পর্দা লাগানো আছে, ভবিষ্যৎ এখন তুমি দেখতে পাচ্ছ না যে কি হবে, কিন্তু প্রেজেন্ট ইজ এ গিফট অফ গড টু ইউ। তো এটাকে ইউজ করো, প্রেজেন্ট, এই জন্যই এটাকে প্রেজেন্ট বলো। এটা প্রেজেন্ট, এটা উপহার, ঈশ্বরের দেওয়া, সময়ের দেওয়া উপহার, এটাকে ইউটিলাইজ করো। আজ এখন যদি বর্তমান যদি পজিটিভ হয়, সার্থক হয়, সফল হয়, তাহলে ফিউচার তো অটোমেটিক ব্রাইট হবে। তাহলে আগে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করো, যে কোনো পরিস্থিতিতে কোনো রকম অসুবিধাতে আমি নিজেকে ঠিক রাখবো। তো তার জন্য কি করতে হবে? তিনটে জিনিস, একটা ফর্মুলা নিয়ে নিতে হবে, যে ডিমান্ডিং অ্যাটিটিউড আজকে থেকে বন্ধ, যে তুমি কেয়ার দাও, তুমি রেসপেক্ট দাও, তুমি আমাকে এই জিনিস দাও, তুমি টাকা পয়সা দাও, ডিমান্ডিং, ঠিক আছে, যেটা খুব দরকার সেটা তো নিতেই হবে। ডিমান্ডিং অ্যাটিটিউড স্টপ, আর গিভিং অ্যাটিটিউড স্টার্ট। যে ও রেসপেক্ট দিচ্ছে না দিচ্ছে, আমি রেসপেক্ট দিই, ও কেয়ার করছে না করছে, আমি কেয়ার করি। আজকে থেকে বা কাল মর্নিং থেকে একটু যদি এই অ্যাটিটিউড নিয়ে চলো, দেখো কত জীবনে আনন্দ আর খুশি আসবে। যে সকালে উঠে আগে মা বাবাকে
হ্যাঁ কি লাগবে মা বলো, তোমার কি বাজারে কি লাগবে আমি করে দিচ্ছি, বাবা তোমার কি লাগবে, বা যে ঠাকুরমা আছে বাড়িতে যারা গুরুজন আছে বয়স্ক মানুষ আছে তাদের পাশে 5 মিনিট দাঁড়াও, তাদের ব্লেসিং নাও, তাদের দরকারি কাজ একটু করে দাও, দেখবে এই ব্লেসিং গুলো না আমাকে জীবন পথে এগিয়ে নিয়ে যাবে, তাদের ব্লেসিং প্রচুর ভাবে আমার জীবনে কাজে লাগবে, এটা বিশাল বড় একটা সম্পদ। তো গিভিং অ্যাটিটিউড, যেমন এখানে ভারতবর্ষে 12 মাসে 13 পুজো হয়, তো যতগুলো মন্দির আছে সমস্ত মন্দিরে যে দেবী প্রতিমা আছে তাদের হাত কেমন, এরকম না এরকম, কেমন আছে তাদের হাত, যে কোনো এরকম তো নেই না, এরকম আছে। তো এইরকম মানে তারা কিন্তু কোনো মুভমেন্টে নেই, স্ট্যাচুর মতন আছে, কিন্তু যারা আসছে তারা ফিল করছে যে আমরা কিছু পাচ্ছি, এদের থেকে আমরা কিছু পাচ্ছি। তো ঠিক সেরকম আমাদেরও হাত এরকম রাখতে হবে, মানে আমি সবাইকে হেল্প করব, আমি সবাইকে সাপোর্ট করছি, মানে ভালোকে, এবং সবাইকে কেয়ার করছি, সবাইকে রেসপেক্ট দিচ্ছি, এটা করুন। দেখুন আমার ভিতরে যদি এক্সট্রিম খুশি বা আনন্দ, একটা স্যাটিসফ্যাকশন যদি আমার ভিতরে এক্সট্রিম পয়েন্টে যদি চলে আসে, তাহলে আমাকে নেশার জন্যে কি, আমার তো খুশির অলরেডি চার্জ, আমি ফুললি চার্জ, আমার ভিতরে তো ফুল খুশি আনন্দ আছে, তাহলে সামান্য একটু খুশি আনন্দ পাওয়ার জন্য আমাকে নেশার দিকে যাওয়া দরকার আছে? আছে? অনেকেরা আমাদেরকে জিজ্ঞেস করে যে সিস্টার আপনারা এই বয়সে ডেডিকেটেড লাইফ লিড করছেন, একদম সাদা বস্ত্র পরে নিয়েছেন, বাহ্যিক দুনিয়া আপনাদেরকে আকর্ষণ করে না, এই রঙিন জগৎ আপনাদের আকর্ষণ করে না। তখন আমরা বলি যে বাহ্যিক যা কিছু করতাম না, যা কিছু সুখ নিতাম সেটা 2 টাকার সুখ, আর আমরা যে সেবা মানুষের জন্য করছি, তাদের মনের দুঃখ ব্যথাকে দূর করছি, তাতে যে ব্লেসিং পাচ্ছি না তার 2 কোটি থেকেও কি আছে, অনেক বেশি আছে। তো এইভাবে নিজেকে আপনি ভাবুন যে গিভিং অ্যাটিটিউড রাখবো আর টেকিং অ্যাটিটিউড বন্ধ। 2 হচ্ছে যে আমার মাইন্ডের রিমোট কন্ট্রোল আমি কোনো পদার্থকে দেব না, আমার মাইন্ডের রিমোট কন্ট্রোল, আমার জীবনরূপী গাড়ির রিমোট চাবিকাঠি কার হাতে থাকবে, কার হাতে থাকবে? হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে মুড অফ করি, যদি আমি ঘরে আছি আমার মতন যদি টিভিতে চ্যানেল না চলে তখন মুড অফ হয়ে যায় না, বাড়িতে ঝগড়া হয় না যে না আমি বলবো আমি এটা দেখবো, বাবা বলবে না আমি এটা দেখবো, মা বলবে না আমি এটা দেখবো, তাহলে আপনার লাইফের রিমোট কার হাতে হয়ে গেল? টিভি চ্যানেলের হাতে না। মোবাইলে যদি ইন্টারনেট নেই তখন মুড অফ, তার মানে আপনি কাকে নিজের জীবনে চাবিকাঠি দিয়ে দিয়েছেন। তো এটাকে দাসত্ব জীবন বলা হয়। তো দাসত্ব জীবন ভালো না রাজত্ব জীবন ভালো, কোনটা ঠিক? তা আমি নিজের রুলার হব, নিজের রাজা আমি হব। একটা বাংলা গান আছে না, আমরা সবাই রাজা, আছে না? তো শুধু গান করলে হবে না, এটা ভাবতে হবে যে আমি নিজের রাজা কি করে হব, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে নিজের ফোকাসকে ক্লিয়ার রাখতে হবে, যে আমি কেন আছি, কি করতে এসেছি এই জগতে, আমার কি উদ্দেশ্য আছে। তো এই ইমোশনাল যে ব্যালেন্স সেটাকে ঠিক যদি আমি রাখি, তো আমার পড়াশোনাও ভালো থাকবে, আমার শরীরটাও ভালো থাকবে। কেন টেনশন ডিপ্রেশনের দ্বারা অনেক সময় গ্যাস অম্বল বিভিন্ন রকম শারীরিক মানসিক রোগ হচ্ছে, এগুলো বাইরে আমাদেরকে কোনো কাউন্সিলিং এর জন্য যাওয়া দরকার নেই, কোনো মনোবীক্ষণ ডক্টরের কাছে যাওয়া দরকার নেই। তো নিজের লাইফকে ফুল নিজে ভাবে কন্ট্রোল করো, কারোর উপরে ভরসা করে কারোর উপরে ডিপেন্ড হয়ে নিজেকে শেষ করা দরকার নেই। তো আমি যদি পাওয়ারফুল হই, আমি যদি স্ট্রং হই, তাহলে আমার ফ্যামিলিকে আমি কিছু ভালো করতে দিতে পারবো, আমার প্রফেশন নিশ্চয়ই ভালো হবে, আর আমার সোসাইটিকেও আমি কি করতে পারবো, ভালো করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা এবিসিডি শিখবো। ছোটবেলা যেটা চলে যাই আমরা নার্সারিতে, আর নার্সারিতে কি বলতাম বা প্লে গ্রুপে যখন পড়াশোনা করতাম কি বলতাম, A for apple, B for boy, C for cat, D for dog। তো আজকে আমরা একটু অন্য ধরনের কিছু শিখবো।
তো লাইফকে টেনশন ফ্রি বা খুব হ্যাপি, খুব পিসফুল রাখার জন্য এ ফর অ্যালার্টনেস। ঠিক, যারা সিপাহী হয়, যারা ডিফেন্সে থাকে, তারা সবসময় বন্দুক নিয়ে হাতে নিয়ে কি করে, তারা অ্যালার্ট থাকে না যে কোনো রাস্তা থেকে যেন শত্রু না ঢুকে যায়, কোনো দ্বার থেকে যেন শত্রু না ঢুকে যায়। তো আমি চারিদিকে যে আমাকে কোনো এমন কোনো সঙ্গ দোষ, এমন কোনো বন্ধু বান্ধব যে আমাকে পতনের মার্গে নিয়ে যাবে, আগে নো, অ্যালার্ট। ঠিক, এবং অ্যালার্টনেসের সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্টেন্স, কি জীবনে যা ঘাটতি বাড়তি আছে, সব জীবনে সবাই একরকম সবকিছু পায় না, অনেক প্রবলেম অভাব আছে জীবনে। তো যা কিছু পেয়েছি বা আছে এটাতে সন্তুষ্ট থাকা। খুব বেশি এক্সপেকটেশন, বেশি আশা আকাঙ্ক্ষা হলে কি হচ্ছে, জীবনে দুঃখ বেশি আসছে। তো যা কিছু আছে ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, জীবনে যা পেয়েছি সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, যা কিছু ঘটনা ঘটছে সেটাকে মেনে নেওয়া, তাহলে মাইন্ড কুল অ্যান্ড কাম থাকবে। সব ব্যাপারে কেন কেন, কি হলো, কে করলো, কখন করলো, এসব এত কোয়েশ্চেন দরকার নেই। ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স। বি মানা, গাড়ি ফাস্ট যাচ্ছে, দেখছে রাস্তা খুব অবস্টাকল আছে, জাম আছে, তো ড্রাইভার কি করবে, কি করবে, কি করবে ড্রাইভার কি করবে, ব্রেক লাগাবে না। তো বি ফর ব্রেক সিস্টেম। যখনই দেখছেন যে এখানে একটুখানি এই কথাটা বললেই এখানে একটা বিশাল লড়াই ঝগড়া আরম্ভ হতে পারে, একটা বিশাল কিছু নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে, ব্রেক। তো কোথায় ব্রেক, মেন্টালিটিতে ব্রেক, মাইন্ডে ব্রেক, থটস প্রসেসে ব্রেক, এখানে ব্রেক আর কর্মে ব্রেক। ঠিক আছে, তো এই ব্রেকটা একটু ভাবতে হবে, যে বলার আগে আগে একটু ভাববো, কিছু নেগেটিভ ভাবার আগে একটু ভাববো, কিছু করার আগে একটু ভাববো। যখন চরম রাগ আসে না, তখন বলা হয় যে আপনি একটু ভেবে তারপরে রাগ করবেন। যখন খুব রাগ আসছে তখন রাগকেই বলো যে হ্যাঁ তোমাকে আমি অ্যাকসেপ্ট করবো, একটু পরে করবো। তো 20 মিনিট পরে কি হবে, কি হবে, ওই পার্সেন্টেজটা কমে যাবে। তো এই ব্রেক সিস্টেম। ঠিক আছে, আর সি ফর কনফিডেন্স। নিজের আত্মবল, আত্মবিশ্বাস যেখানে পাশে আছে না, পুরো দুনিয়াকে আমি একা হিলে দিতে পারবো না। যেমন মাদার টেরেসা, একটা সাধারণ নান, একটা সাধারণ টিচার, ও যখন দেখলো যে ডাস্টবিনে একটা কুষ্ঠরোগী, একটা বয়স্ক বৃদ্ধ মানুষ ও ডাস্টবিনে পড়ে আছে, পুরো সিচুয়েশনটা যখন ও দেখলো যে তার বাড়িতে তাকে কেউ দেখার লোক নেই, তাকে ফেলে দিয়েছে, জীবিত প্রাণীকে ফেলে দিয়েছে ডাস্টবিনে, আর সেখান থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছে। সেই মুহূর্তে সে এক সাধারণ মহিলা, সেই মুহূর্তে তার পুরো লাইফের ভিশন তৈরি করে নিল যে আজকে থেকে, এখন থেকে আমার জীবন এই কুষ্ঠ রোগীর সেবার জন্য হবে। আর সে কি হয়ে গেল, মাদার টেরেসা। আজকে এত বড় একটা সংগঠন চালাচ্ছে, এত বড় সেবামূলক প্রতিষ্ঠান চালানো হচ্ছে। তো আপনার আত্মবিশ্বাসের কাছে না বড় বড় পাহাড় ভেঙে যাবে। যদি সমুদ্র আছে, সমুদ্র রাস্তা দিয়ে দেবে। তো নিজের আত্মবিশ্বাসকে কখনো, কিন্তু আত্মবিশ্বাসকে খারাপের দিকে ইউজ করো না, ভালোর দিকে ইউজ করতে হবে। ঠিক আছে, আমি যদি ভাবি যে আমি এটা করব, বা আমি এটা ভাববো, বা আমি এটা আমার জীবনে হবে, বা আমি গোলটা অ্যাচিভ করব, মানে আমি করব, এই আত্মবিশ্বাসটাকে সঙ্গে রাখতে হবে। আর ডি হচ্ছে ডেস্টিনেশন। তোমার অন্তরে দেখবে একটা ক্যাম্পাস কাজ করে, যে তোমাকে একটা ইঙ্গিত দেয়, কিছু না কিছু তোমাকে একটা, ওটা ইন্ডিকেটর আমাদের। যখন রাতে ঘুমাচ্ছ, বা হয়তো একা বসে আছো, বা যখন তুমি কোনো ধ্যান করছো, আল্লাহকে বা ঈশ্বরকে একটু ডাকছো, দেখবে একটা সূক্ষ্মভাবে, খুব ফ্রিকশন অফ সেকেন্ডের মধ্যে একটা কোনো সিন আসছে তোমার কাছে। ওটাই তোমার ইনটিউশন, ওটা তোমার একটা ক্যাম্পাস, যে তোমাকে বোঝাচ্ছে যে তোমার লাইফের গোল কিন্তু এইটা।
ওটা যত মন শান্ত হবে না, যত তোমরা ধ্যান করবে, মেডিটেশন করবে, তখন ওই ইনটিউশনটা আরো ক্লিয়ার হবে। ওটা কি বলা হয়, সিক্স সেন্স। তো ওই ইনটিউশনটাকে জানার চেষ্টা করো, তাহলে ওই ক্যাম্পাস আমাকে ঠিক আমার ওই গোলের দিকেই নিয়ে যাবে। ঠিক আছে? তো মনে থাকবে এটা ABCD, মনে থাকবে? বলো, A ফর কি? আর অ্যালার্টনেস তো আছে, আরেকটা বলেছিলাম অ্যাকসেপ্টেন্স, জীবনের সমস্ত জিনিসকে সহজে স্বীকার করতে শেখো। কেন আমার ভাগ্যে এটা, কেন আমার বাবা এরকম, কেন আমার মা এরকম, কেন আমার ফ্যামিলি এরকম, এসব এত কমপ্লেন না, যা আছে সব মেনে নাও। আর বি ফর ব্রেক, সি ফর, তো ব্রেক কোথায় লাগাতে হবে? অন্যকে বলবো যে তুমি তোমার ভাষা কন্ট্রোল করো, তোমার কথা, এটা বলবো অন্যকে না, নিজেকে। ব্রেকটা কোথায়? অন্যের দিকে লাগাবো না নিজের দিকে? ঠিক আছে। আর সি ফর কনফিডেন্স, আর ডি ফর, তো মনে মনে তো সবাই ভেবেই নিয়েছে যে আমি ভবিষ্যতে কি হতে চাইছি না, তো সেটাকেই বারবার ভিজুয়ালাইজ করতে হবে, বারবার। আমি যদি একটা ভালো টিচার, আমাদের ম্যাডামের মতন যদি আপনি হতে চান, তাহলে এই স্বরূপটাকে বারবার ভিজুয়ালাইজ করতে হবে। ঠিক আছে? যে আপনি একটা ভালো ডক্টর হতে চান, আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে চান, যা কিছু আপনি সেটাকে ভিজুয়ালাইজ করুন। তো আপনি যে থট ক্রিয়েট করলেন, এটা ব্রহ্মাণ্ডকে দিয়ে দিলেন, ব্রহ্মাণ্ডকে আপনি অর্ডার দিয়ে দিলেন যে আমি এটা হতে চাই। ব্রহ্মাণ্ডের পজিটিভ এনার্জি সেটা আপনার সামনে একদিন নিয়ে আসবে। ঠিক আছে? তো আমরা আমার এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে পজিটিভ এনার্জি আছে, ওটাকে আমি রিকালেক্ট কিভাবে করব, একটা ছোট্ট মেডিটেশন আমরা করব। ঠিক আছে? তো আমরা সবাই একটু সোজা হয়ে বসি, যেখানে বসে আছেন ওখানেই বসুন, সোজা হয়ে। কিছুক্ষণের জন্যে আজ আমি নিজেকে এই বাহ্যিক জগৎ থেকে সরিয়ে আমি নিজের অন্তর জগতে প্রবেশ করছি। আমি নিজেকে নিজে প্রশ্ন করছি, আমি কে? আমি কি চাইছি? আমি জীবনে যা কিছু করছি তার আসল ডেস্টিনেশন পয়েন্ট কি আছে? আমি জীবনে যে শান্তি চাইছি, সে শান্তি কোথায়? এই বাহ্যিক জগতে বিভিন্ন বৈভব সুখ সাধনে, না আমার অন্তর জগতে? আমি এই জগতে কেন এসেছি? কি করতে এসেছি?
আমার ভূমিকা কি, আমার রোল কি আছে। আমি যখন এই জগতে আসি, বিধাতা আমাকে অনেক অনন্ত শক্তি দিয়ে এখানে পাঠিয়েছি। আমার অন্তর চেতনা অনন্ত শক্তিতে ভরপুর। আমি এক শক্তিশালী চেতনা। আমার মধ্যে অসীম আনন্দ ও শান্তি বিদ্যমান। আমি শান্তিপূর্ণ এক চেতনা। যেমন এক পুষ্প যখন সকালবেলা প্রস্ফুটিত হয়, তো তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক সেই রকম আমি এই জগতে এসেছি সবাইকে প্রেম, শান্তি, সম্মান, আনন্দ, শক্তি, সুগন্ধ দেওয়ার জন্য। আমি এই জগতের জন্য এক প্রকাশ স্তম্ভ। আমি লাইট হাউস। আমার আশেপাশে কোনো রকম অন্ধকার থাকতে পারে না। আমি লাইট হাউস, আমি মাইট হাউস। অনন্ত শক্তির আমি এক স্তম্ভ। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। এইভাবে যদি আপনারা সারা দিনে 24 ঘন্টার মধ্যে যদি 5 মিনিট 10 মিনিট এবং খুব পজিটিভ, আপনারা খুব ভাগ্যবান। ওনার থেকে এই পজিটিভ ওরা আপনারা নেবেন এবং ওনাকে এক আদর্শ রূপে দেখে আপনারাও এরকম নিজেকে তৈরি করুন যে আমরাও সমাজের মধ্যে আমরা একটা ভালো, একটা সম্মানীয় ব্যক্তিত্ব নিয়ে থাকবো এবং এই জগতের জন্য, সমাজের জন্য ভালো কিছু করব। তো আমাদের মাঝখানে আমাদের একটা ভাই এসেছেন, আপনাদেরই বয়সী, আমাদের আশিস ভাই।
উনি প্রাইমারি স্কুলের টিচার। তো উনি আমাদের এই ঈশ্বরীয় জ্ঞানকে প্রাপ্ত করে রাজযোগা মেডিটেশন করে কিভাবে উনি নিজের মাইন্ডকে সবসময় পজিটিভ শান্ত রাখেন। এবং মানে আমাদের এই সংস্থাতে অন্তত 10 লাখ এরকম যুবক যুবতী ভাই বোনরা আছে যারা সদাচারী জীবন যাপন করেন, সাত্বিক জীবন যাপন করেন, নেশা তাদের থেকে অনেক মাইল দূরে আছে এবং নিজের পরিবারকেও ভালো রাখছেন, মা বাবাকেও দেখছেন এবং সমাজের সেবা করছেন। ওনার থেকে 2 মিনিট শুনে তারপরে আমরা শপথ গ্রহণ করাবো। সেটা হচ্ছে এখানে প্রতিদিন নিয়ম মতো একটা জীবন ধরা চলে এবং যেখানে দিদি যেমন বলছিলেন যে ইমোশনাল স্টেবিলিটি এবং ইন্টেনশনাল ক্ল্যারিটি, যে আমার যেটা লক্ষ্য তার মধ্যে একটা ক্ল্যারিটি দরকার এবং ইমোশনের মধ্যে একটা স্টেবিলিটি দরকার। তো নিয়মিত যদি রাজযোগের অভ্যাস করা হয়, যেটা আমরা একটু আগে করলাম, যেটা করার পরে আমরা যারা করেছি সবার শান্তিপূর্ণ একটা অনুভব হয়েছে, যাদের মনে হয়েছে তারা একবার হাত তুলবেন। হ্যাঁ, যে একটা মানসিক শান্তি, একটা ইমোশনের মধ্যে স্টেবিলিটি। এই ইমোশনের মধ্যে স্টেবিলিটি যখন আমরা খুঁজে পাই তখন আমাদের জীবনে সবকিছু নর্মাল মনে হয়, তখন আমাদের মধ্যে সবকিছু স্পষ্ট মনে হয়। এবং নিয়মিত রাজযোগের যদি অভ্যাস করা হয় তাহলে আমাদের মধ্যে অন্তঃস্ফুরণা বা ইনটুইশন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কাজ হতে শুরু করে। অর্থাৎ আমাদের মধ্যে একটা সেন্স কাজ করে যে এই জিনিসটা ঠিক না, তা সত্ত্বেও অনেক সময় আমরা করে ফেলি, কারণ আমরা সে বিষয়ে আমাদের সচেতনতা নেই। কিন্তু নিয়মিত রাজযোগের অভ্যাস করলে কি হয় যে সেই বিষয়ে সচেতনতার পাশাপাশি একটা মানসিক শক্তি তৈরি হয়ে গেল এবং সেই মানসিক শক্তিটা আমরা অনেক সময় জীবনে হয়তো কোনো একটা ভুল কিছু করে ফেলি বা ভুল কোনো চক্রের মধ্যে আটকে পড়ি, যেগুলো শুধুমাত্র আমাদেরকে ক্ষতি করে দাঁড়ায়। তার মধ্যে যেমন অ্যাডিকশন একটা, নেশা একটা, এরকম অনেক কিছু হতে পারে। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে সেগুলো আলাদা আলাদা এবং সেই একটা ভুল জিনিসের মধ্যে যখন আমরা আটকে যাই তার ক্ষেত্রে আমাদের যে বেরিয়ে আসার ক্ষমতা থাকে না এবং এমন ভাবে আটকে পড়ি যেখানে আমাদের জীবনে ভুলটা আরো গভীর হতে থাকে। তার দ্বারা আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং তার সাথে আমাদের সাথে যারা যুক্ত হয়ে থাকে তারাও ক্ষতিগ্রস্ত হয়। এখানে রাজযোগ মেডিটেশনের যে বিষয়টা আমরা জানলাম, সেখানে আরো একটা বিষয় রয়েছে দিদি যেটা আমাদের শেখালেন, সেটা হচ্ছে আত্মশক্তি বা আত্মজ্ঞান বা আত্মচেতনা। যে আমাদের ভিতরে যে চৈতন্য কথা আমরা শুনেছি বা যে আত্মার কথা শুনেছি বা যে শক্তির কথা শুনেছি, সেটার জাগরণ। কিন্তু আরো একটি ধাপ রয়েছে যেটা রাজযোগের ক্ষেত্রে, যেটা আমাদের নেশামুক্তি প্রোগ্রামে সেভাবে উল্লেখ করা হয়নি। সেটা হচ্ছে আরো একটা শক্তি রয়েছে, যে শক্তি যেমন ডিজিটাল ডি অ্যাডিকশনের কথা বলা হচ্ছে, সেখানে আমরা মোবাইলকে প্রতিদিন আমাদের কি করতে হয়, চার্জ করতে হয় দিনের শেষে এবং মাসের শেষে রিচার্জ করতে হয়। তেমনি আমাদের ক্ষেত্রে যে আত্মা, আমাদের যে শক্তি রয়েছে, সেই শক্তির রিচার্জ আমরা রাজযোগের মাধ্যমে করতে পারি একটা উচ্চতম শক্তি থেকে। তো এই উচ্চতম শক্তি থেকে আমরা যদি নিয়মিতভাবে অভ্যাস করতে পারি, আমাদের মাইন্ড অটোমেটিক পজিটিভ হতে থাকে, আমাদের চার্জ বাড়তে থাকে এবং আমাদের জীবনে যে বিশৃঙ্খলতা রয়েছে সেই শৃঙ্খলতায় পরিণত হয়। এটাই আমাদের শক্তি দেয় এবং এই অভ্যাসগুলি আমাদের জীবনকে সুস্থ করে। এবারে যে আমরা রাজযোগের এবং আজকের নেশামুক্তির যে শপথ আছে, সেই শপথ বাক্য পাঠ করব এবং আপনাদের সবাইকে অনুরোধ করবি উঠে দাঁড়ানোর জন্য এবং ডান হাতটিকে মুষ্টিবদ্ধ করার জন্য। যে কোনো ধরনের নেশা আমি ভগবান আল্লাহ ও গডকে সাক্ষী রেখে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করছি যে আমি যে কোনো ধরনের নেশা ও আসক্তি থেকে নিজেকে দূরে রাখবো। আমি সুস্থ, মূল্যবোধ সম্পন্ন এবং ইতিবাচক জীবনধারা গ্রহণ করব।
আমি আমার জীবনের পবিত্রতা, আত্মসম্মান ও শ্রেষ্ঠ সংস্কার বিকশিত করব। আমি আমার পরিবার, বন্ধু এবং সমাজকে নেশামুক্ত জীবন গ্রহণে উদ্বুদ্ধ করব। আমি আমার দেহ, মন, সময় ও অন্তর্নিহিত শক্তির সর্বোত্তম ব্যবহার করব। আমি নেশামুক্ত, সুস্থ ও উন্নত ভারত গঠনে ইতিবাচক অবদান রাখব। ওম শান্তি। জয় হিন্দ। ধন্যবাদ সবাইকে। আমরা প্রায় 40 মিনিট বা আধ ঘন্টার জন্য যে স্বর্গরাজ্যে ছিলাম, যেখানে নিজেকে যেভাবে দেখলাম, ব্রহ্মকুমারী সিস্টার আমাদের যেভাবে দেখালেন নিজেদের স্বরূপকে, আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবে যে নিজের এই রূপ মনে হয় আমরা আজ অনেকেই প্রথমবার দেখলাম। এই যে এক অভূতপূর্ব অভিজ্ঞতা, নিজের সাথে নিজের দেখা, আমার মনে হয় এই অভিজ্ঞতাটুকু আমরা রোজই পেতে চাই। এবং আমরা যদি চেষ্টা করি, আমরা আমাদের অন্তর্মুখী যে জগৎটার সন্ধান আজ পেলাম সিস্টারদের হাত ধরে, সেই জগতেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত শান্তির ঠিকানা যে লুকিয়ে আছে, সেটা আমরা ঠিক বুঝতে পারবো, খুঁজে পাবো। এবং সেই আলোকে আমরা আমাদের বাহ্যিক জগৎকে, আমাদের পরিবারকে, আমাদের পরিপার্শ্বকে এবং আমাদের সমাজকে এক নতুন দিশা দেখাতে পারবো বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে ব্রহ্মকুমারী সিস্টার রামান দিদি, সিস্টার গুঞ্জন দিদি এবং ব্রহ্মকুমার দাদা আমাদের মধ্যে আছেন। তাদের সহকর্মী যারা আছেন, সকলকে কালীগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের সকলের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং বিনম্র ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের কলেজের পক্ষ থেকে আমাদেরকে নেশামুক্ত ভারত গঠনে সচেতন করার জন্য এবং আমাদেরকে আত্মোপলব্ধির পথ দেখানোর জন্য। এবং আজকে আমাদের ওআইসি ম্যাম এবং আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর এবং অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং ছাত্রছাত্রীরা, সকলকে অসংখ্য ধন্যবাদ। একটি ঘোষণা যে ছাত্রছাত্রীরা একটি কুপন গ্রহণ করবে আমাদের রাকিবুল স্যারের কাছ থেকে। সকলকে ধন্যবাদ। যার হাত ধরে আমাদেরই এক্স স্টুডেন্ট, তোর নামটা যেন কি বল, হ্যাঁ সহেলি, সহেলি আমাদের এক্স স্টুডেন্ট, ওর সূত্র ধরেই কিন্তু আমাদের এই যোগাযোগ স্থাপন। সহেলির বাবা এখানে আছেন, তার পরিচিত মা আছেন। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে আমাদের কলেজে এইরকম একটা অনুষ্ঠান আমরা করতে পারলাম। অনেক ধন্যবাদ।